খুবই খুবই ইজি এবং সবচেয়ে মজার, ঠিক আছে? পুরো কেমিস্ট্রিতে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সমীকরণ সবচেয়ে সহজ, ম্যাথগুলো অনেক সহজ, কোনো কমপ্লেক্স কিছু নেই। তবে এই চ্যাপ্টারটা বা এই অংশটা খুব ভাইটাল, কারণ এই রাসায়নিক সাম্যাবস্থার সাথে কেমিস্ট্রির আরো অনেক হচ্ছে যে চ্যাপ্টারগুলো কানেক্টেড। দেখো এটা তো রাসায়নিক সাম্যাবস্থা বোঝার জন্য সবার প্রথমে ভাই আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে দিকের উপর ভিত্তি করে আমাদের রাসায়নিক বিক্রিয়া কয় ধরনের বলো? দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া কয় ধরনের? দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। ওকে, একটা হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া বা কি ইরিভার্সিবল রিঅ্যাকশন। ওকে, আচ্ছা, সো একমুখী বিক্রিয়া কাকে বলে? যেই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি শুধুমাত্র কি বিক্রিয়ক থেকে উৎপাদের দিকেই যাইতে পারবা, তুমি বিক্রিয়ক থেকে উৎপাদের দিকেই যাইতে পারবা, কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়কে আসার কোনো সুযোগ থাকবে না, ঠিক আছে? তাকে কি বলা হয়? একমুখী বিক্রিয়া। মানে যেই বিক্রিয়া শুধুমাত্র সম্মুখ দিকে কি হয়? সংঘটিত হয়, তাকে বলা হয় একমুখী বিক্রিয়া বা ইরিভার্সিবল রিঅ্যাকশন। ভাইয়া ইংলিশগুলো জেনে রাখবা, কেন বলো? এগুলো তুমি যখন বিশ্ববিদ্যালয়ে উঠবা, তুমি ধরো একমুখী বিক্রিয়া আজীবন পড়ছো ভার্সিটিতে উঠা, যখন তুমি বইয়ের মধ্যে দেখবা ইরিভার্সিবল, তুমি আর কিছু বুঝবা না এটা আবার কি জিনিস, ঠিক আছে? প্লাস আমাদের একটা ভার্সিটি আছে আইইউটি, তোমরা বলছো আইইউটি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, বাংলাদেশের কিন্তু খুব বিখ্যাত ইউনিভার্সিটি, গাজীপুরে 20 থেকে 25 লাখ টাকা লাগে, বাট অনেক ভালো ইউনিভার্সিটি, অনেক ভালো ইউনিভার্সিটি। যদি আমি পরীক্ষা দেই আইইউটিতে, বুয়েট থেকে ভালো, কিছু কিছু সেন্সে বুয়েট থেকে ভালো। এমন অনেক স্টুডেন্ট আছে জানো, ওরা বুয়েটে ভর্তি না হয় আইইউটিতে ভর্তি হয়, এরকম অনেক স্টুডেন্ট আছে। বুয়েটে মেরিট আসছে কিন্তু আইইউটিতে সিইসি ট্রিপল পেয়েছে, চলে গেছে আইইউটিতে, বুয়েটকে বাদ দিয়ে চলে গেছে। আইইউটি এত ভালো ইউনিভার্সিটি, আর একটু টাকা পয়সা বেশি তো এই জন্য অনেকে পড়তে চায়, ভালো ইউনিভার্সিটি। এই আইইউটির কোশ্চেন আমি ইংলিশ ভার্সনে, ওকে, আইইউটির কোশ্চেন ইংলিশ ভার্সন। তো এই জন্য তুমি যেটা করবে, তোমার কিন্তু এখানে ইংলিশ অনেক বেশি জানতে হবে না, তুমি জাস্ট কি করবা, তুমি যখন যে টপিকটা পড়বা ওই টপিকটার ইংলিশ নামটা কি এটা একটু তুমি কি জেনে রাখবা, তাই লিখবে। চলো এবার আমরা কিছু একমুখী বিক্রিয়ার উদাহরণ দিব। গুচ্ছ এটা কি? ও গুচ্ছ হচ্ছে তোমার জিএসটি মানে কি তোমার অনেকগুলো বিশ্ববিদ্যালয় যেগুলো আগে হচ্ছে যে আলাদা আলাদা পরীক্ষা হইতো, এখন তারা একটা প্রশ্নের সমন্বিতভাবে কি পরীক্ষা নিচ্ছে, এটাই হচ্ছে আমাদের জিএসটি বা গুচ্ছ। র্যাঙ্কিং কিভাবে করে? র্যাঙ্কিং করা হচ্ছে তুমি চয়েস দিবা, মানে তোমার চয়েস প্লাস তোমার মেরিটের একটা সমন্বয় করে তারা ভার্সিটিটা দিবে। মানে এটা দেখা যায় গুচ্ছ কৃষি, কৃষি গুচ্ছ আলাদা, এগ্রি গুচ্ছ আলাদা। এগ্রি মানে কি বাংলাদেশের যতগুলো কৃষি বিশ্ববিদ্যালয় আছে সবগুলো কৃষি বিশ্ববিদ্যালয় এখন একসাথে পরীক্ষা নেয়, একই প্রশ্ন। ওকে, আগে আলাদা আলাদা হতো। আচ্ছা তো দেখো আমাদের একমুখী বিক্রিয়ার কিছু एग्जांपल দেখাই। যেমন দেখো তুমি যদি বেরিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম সালফেট যুক্ত করে কি উৎপন্ন হবে? বেরিয়াম সালফেটের হোয়াইট পিপিটি বা সাদা অদক্ষেপ দেখা দিবে। ওকে, প্লাস কি পাওয়া যাবে? সোডিয়াম ক্লোরাইড। ওকে, দেখো এই যে অদক্ষেপণ বিক্রিয়াগুলো আছে, এই অদক্ষেপণ বিক্রিয়াগুলো হচ্ছে একমুখী, এগুলোর বিপরীত দিকে ফিরে আসে না। এরপরে দেখো KClO3, যেটার নাম জানো, এটা কি পটাশিয়াম ক্লোরেট। তাহলে পটাশিয়াম ক্লোরেটকে তুমি যদি হিট করলে কি পাওয়া যায়? পটাশিয়াম ক্লোরেট পাওয়া যায় আর অক্সিজেন গ্যাস পাওয়া যায়। তাহলে এটাও কি একমুখী বিক্রিয়া। তারপরে দেখো যে কোনো প্রশমন বিক্রিয়া, যেমন ধরো H2SO4 অ্যাসিড, NaOH ক্ষার, বিক্রিয়া করে কি বানাবে? লবণ এবং পানি বানাবে। মানে কখনো দেখছো প্রশমন বিক্রিয়াতে যে লবণ পানি বিক্রিয়া করে আবার অ্যাসিড ক্ষার বানাইছে? না, এরকম কিন্তু কখনো হয় না। তাহলে এটাও তোমার ইরিভার্সিবল। এই বিক্রিয়াটা তোমাদের পরিচিত, তোমরা 19 এ এই বিক্রিয়াটা জারণ মেজারণ করছিলা, মনে আছে কিনা এটা? SnCl2 এর নাম কি? স্টেনাস ক্লোরাইড, এর সাথে বিক্রিয়া দিচ্ছে ফেরিক ক্লোরাইড, কি উৎপন্ন হচ্ছে? স্টেনিক ক্লোরাইড এবং ফেরাস ক্লোরাইড, এটাও ইরিভার্সিবল। ঠিক আছে, ওটা এটা
না, এটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে আসে না, মানে বেসিক্যালি যেটা হয় তোমাকে বলি, মানে যে কোনো রিঅ্যাকশনে ফরওয়ার্ড ডিরেকশনে গেলে তোমার কিছু এনার্জি চেঞ্জ হয়, আবার ব্যাকওয়ার্ড ডিরেকশনে গেলেও কিছু এনার্জি চেঞ্জ হয়। প্রত্যেকটা বিক্রিয়ার সাথে তোমার এনার্জির একটা ব্যাপার সেটা কানেক্টেড থাকে। তো দেখা যায় কি, এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা হয় কিন্তু ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা হয় না। এখন কেন হয় না, এর জন্য ভাই তোমাকে পড়তে হবে থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা পড়তে হবে, গিবসের মুক্ত শক্তি পড়তে হবে। এগুলো একটু অ্যাডভান্স লেভেল কনসেপ্টস, এগুলো প্রপারলি বোঝার জন্য যে কেন ফরওয়ার্ড ডিরেকশনই যায়, কেন ব্যাকওয়ার্ডে আসে না। হ্যাঁ, এগুলো আমাদের এই মুহূর্তে দরকার নেই। আচ্ছা, ওকে। আর দেখো এখানে আমি একটা সিম্পল রিঅ্যাকশন নিয়েছি, কি পাচ্ছি দেখো, এ থেকে কি পাচ্ছি, বি পাচ্ছি। এ কি ভাই আমাদের বিক্রিয়ক, বিক্রিয়কের ইংরেজি বলো কি, রিঅ্যাকট্যান্ট। বি হচ্ছে আমাদের কি উৎপাদ, উৎপাদের ইংরেজি কি, প্রোডাক্ট, প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্ট। আচ্ছা, চলো ভাই তুমি বলো আমাদের, চলো নেক্সট পেজে এমন কিছু লেখা দরকার নেই, খালি বুঝে দেবো তো করে পেয়ে যাবো। আচ্ছা, এবার এই চ্যাপ্টারে আমরা মানে রাসায়নিক সাম্যাবস্থা যখন আমরা করবো, আমরা সবচেয়ে বেশি যে বিক্রিয়া নিয়ে কাজ করবো সেটা কি বিক্রিয়া, উভমুখী বা রিভার্সিবল রিঅ্যাকশন। আমাদের পুরো পড়াশোনাটাই মূলত কি, উভমুখী বিক্রিয়া নিয়ে। ওকে, আচ্ছা। সো উভমুখী বিক্রিয়া কি বলো, উভমুখী বিক্রিয়া কি, যে বিক্রিয়ার ক্ষেত্রে আমি বিক্রিয়ক থেকে উৎপাদের দিকেও যেতে পারবো, আবার কি উৎপাদ থেকে বিক্রিয়কের দিকেও আসতে পারবো, তাদেরকে আমি কি বলবো, উভমুখী বিক্রিয়া বা রিভার্সিবল রিঅ্যাকশন। তাহলে চলো আমরা একটা সিম্পল রিভার্সিবল রিঅ্যাকশন চিন্তা করি, সেটা কি বলো, এ থেকে বি। দেখো এ থেকে বি, তাহলে উভমুখী দিক ছিল দেখছো কিরকম, এই যে এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা কি বলো ব্যাকওয়ার্ড। তাহলে এ থেকে বি এর দিকে গেলে এটাকে কি বলে বলো, এটাকে কি বলে, ফরওয়ার্ড রিঅ্যাকশন বা সম্মুখমুখী বিক্রিয়া বা সম্মুখবর্তী বিক্রিয়া। আর যদি বি থেকে এর দিকে চলে আসি আমরা, তাহলে কি বলবো, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বা পশ্চাৎমুখী বিক্রিয়া। আচ্ছা, ঠিক আছে। এবার এই জিনিস বলি তোমাকে, অনেক সময় তোমার যে অ্যারো চিহ্ন আছে, দেখো তোমার যে অ্যারো চিহ্ন আছে, ফরওয়ার্ড অ্যারো চিহ্নটা একটু বড় হবে আর ব্যাকওয়ার্ড অ্যারো চিহ্নটা ছোট হবে। এটা দিয়ে ভাই কি বোঝায় বুঝতে পারবা? দেখো এখানে কিন্তু দুইটা অ্যারো চিহ্ন সেম সাইজের। হ্যাঁ, তাহলে সেম সাইজের অ্যারো চিহ্ন মানে কি, এ থেকে বি তে যাওয়ার টেন্ডেন্সি যতটুকু, এ থেকে বি তে যাওয়ার টেন্ডেন্সি যতটুকু, বি থেকে এ তে আসার টেন্ডেন্সি কি ততটুকু, সেম। বাট যদি মনে করো এ থেকে বি তে যাওয়ার অ্যারো চিহ্নটা বড় হয়, মানে ফরওয়ার্ড ডিরেকশনের অ্যারো চিহ্নটা বড় হয়, এর মানে হলো এ থেকে বি তে যাওয়ার টেন্ডেন্সি বেশি, এ থেকে বি তে যাওয়ার টেন্ডেন্সি বেশি, বি থেকে এ তে আসার টেন্ডেন্সি কম। আর এটা দ্বারা আরেকটা জিনিস বোঝায়, যেখানে প্রোডাক্ট, প্রোডাক্ট হচ্ছে বিক্রিয়কের তুলনায়, প্রোডাক্ট মানে উৎপাদ বিক্রিয়কের তুলনায় অধিক স্থিতিশীল। তাহলে ফরওয়ার্ড ডিরেকশনের অ্যারো চিহ্ন বড়, এর মানে হচ্ছে উৎপাদ অধিক স্থিতিশীল, উৎপাদ বিক্রিয়ক অপেক্ষা, এগুলো লিখো, এগুলো লিখো, এগুলো ইম্পর্টেন্ট। উৎপাদ বিক্রিয়ক অপেক্ষা, বিক্রিয়ক অপেক্ষা, বিক্রিয়ক অপেক্ষা অধিক স্থিতিশীল, অধিক স্থিতিশীল। ওকে, আচ্ছা। আর যদি এরকমটা হয় বলো, যদি এরকমটা হয়, ধরো তুমি এ থেকে বি তে গেলা, এবার যদি এরকমটা হয় ভাই যে ফরওয়ার্ড অ্যারো চিহ্নটা ছোট, ফরওয়ার্ড অ্যারো চিহ্নটা ছোট বাট ব্যাকওয়ার্ড অ্যারো চিহ্নটা বড়, এর মানে এ থেকে বি তে যাওয়ার টেন্ডেন্সি কম, বি থেকে এতে আসার টেন্ডেন্সি বেশি। কারণ এবার বিক্রিয়ক হচ্ছে কি তোমার অধিক স্থিতিশীল, বিক্রিয়ক অধিক স্থিতিশীল, বিক্রিয়ক উৎপাদ অপেক্ষা, উৎপাদ অপেক্ষা অধিক স্থিতিশীল।
বুঝতে পারছো? চলো এবার হচ্ছে एग्जांपल দেখি। এই एग्जांपलগুলো নিয়ে তুমি কাজ করো। এখানে যে বিক্রিয়াগুলো লিখছি না, তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত ম্যাথ, রাসায়নিক সমস্ত ম্যাথগুলো এই বিক্রিয়াগুলো থেকে আসবে। প্রথমটা বড় বলো কি, প্রথম রিঅ্যাকশনে কি, এই রিঅ্যাকশনগুলো আগেও দেখছো। হাইড্রোজেন এবং আয়োডিন গ্যাস বিক্রিয়া করে কি উৎপন্ন করে? হাইড্রোজেন আয়োড উৎপন্ন করে এটা। তারপর আমাদের হ্যাবার প্রণালী, হ্যাবার বোস পদ্ধতিতে কি উৎপাদন? অ্যামোনিয়ার শিল্প উৎপাদন। নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া প্রডিউস করে। আর যদি অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি হয়, এটাকে বলে রিভার্স হ্যাবার প্রসেস। কথাটা বুঝতে পারছো? রিভার্স হ্যাবার প্রসেস বলে। তারপরে এটা দেখো, N2O4 এর বিয়োজন। N2O4 এর নাম কি? নাম হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড। ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, এটা বিয়োজিত হয়ে কি উৎপন্ন হয়? নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। নাইট্রোজেন ডাইঅক্সাইড কোন বর্ণের গ্যাস বলতে পারবা? বাদামি বর্ণের একটা গ্যাস। PCl5 এর তাপীয় বিয়োজন, তাহলে PCl5 কে হিট করলে কি পাওয়া যায়? PCl3 এবং Cl2। তারপর তোমরা পড়ছো স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন, সেখানে কোন বিক্রিয়া সংঘটিত হয়? সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? সালফার ট্রাইঅক্সাইড। এটা হচ্ছে তোমার রিভার্সিবল। এই যে এই রিঅ্যাকশনটা আমি অনেকবার করছি না, ক্যালসিয়াম কার্বনেট, এটা ভৌত অবস্থা কি? সলিড। দেখো সলিড, তুমি এটাকে তাপ দিলে কি পাওয়া যাবে? ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস। হ্যাঁ, মানে এখানে কিন্তু বিক্রিয়ক উৎপাদের ভৌত অবস্থা খুবই গুরুত্বপূর্ণ। দেখো ভাইয়া, আমি কিন্তু উপরের পাঁচটা রিঅ্যাকশনে দেখো, উপরের পাঁচটা রিঅ্যাকশনে আমি কিন্তু ভৌত অবস্থা লিখি নেই। দেখো, যদি ভৌত অবস্থা লেখা না থাকে বুঝে নিবা সব গ্যাস। কথাটা বুঝতে পারছো? ভৌত অবস্থা যদি লেখা না থাকে বুঝে নিবা সব গ্যাস। আর যদি গ্যাস কঠিন মিক্সড অবস্থায় থাকে তাহলে অবশ্যই ভৌত অবস্থা জানা থাকা লাগবে, না হলে তুমি ম্যাথ করতে পারবে না। এই যেটা কি দেখো, অ্যামোনিয়াম বাইসালফাইড, এটাকে হিট করলে কি পাওয়া যায়? অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায় আর হাইড্রোজেন সালফাইড গ্যাস পাওয়া যায়। তবে এটা দেখো, আয়রন যদি জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে, স্টিমের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ফেরোসুলফিক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস কি করে? উৎপন্ন করে। তাহলে সবগুলো হচ্ছে উভমুখী বিক্রিয়া। ঠিক আছে? ওকে, বিক্রিয়া। আচ্ছা, ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। আচ্ছা, এখন চলো নেক্সট। চলো এবার আমরা একটু পড়বো, সেটা কি করবো আমরা জানি। এবার আমরা পড়বো যে উভমুখী বিক্রিয়াকে কিভাবে তুমি একমুখী বিক্রিয়াতে রূপান্তর করতে পারো, নাকি রূপান্তর করতে পারো। আচ্ছা, এটা মজার ব্যাপার বলি। মোটামুটি যত বিক্রিয়া আছে দুনিয়াতে তার মধ্যে 99% বিক্রিয়া উভমুখী। 99% বিক্রিয়া কি? উভমুখী বিক্রিয়া। তবে 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 এরকম অসংখ্য বিক্রিয়া আছে যেখানে তোমার এই যে প্রোডাক্ট থেকে বিক্রিয়কে ফিরে আসার যে রেট, মানে পশ্চাৎমুখী বিক্রিয়ার যে হারটা থাকে, এই হারের মানটা খুবই ছোট হয়। মানে এ থেকে বি এর দিকে যাওয়ার যে রেট, এটা অনেক বড় হয়, আর বি থেকে এতে ফেরত আসা মানে পশ্চাৎমুখী বিক্রিয়ার রেটটা অনেক ছোট হয়। যার জন্য আমরা ধরেই নেই যে ওই বিক্রিয়াটা আসলে পিছনের দিকে আসতেছে না, বিক্রিয়াটা কোন দিকে যাচ্ছে? সামনের দিকেই যাচ্ছে। এই জন্য তাদেরকে আমরা একমুখী বলে ধরে নিতে পারি। বাট তারা কিন্তু রিয়ালিটিতে তুমি যদি হিসাব করো তারা কিন্তু উভমুখী। বাট পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কি? অনেক কম হওয়ার কারণে তাদেরকে একমুখী বিক্রিয়া বলি কি করা যায়? ধরে নেওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এবার আসো উভমুখী বিক্রিয়াকে তুমি কিভাবে একমুখী বিক্রিয়াতে রূপান্তর করতে পারো। তিনটা ওয়ে আছে। নাম্বার 1 কি বলো? নাম্বার 1 কি? খোলা পাত্রে বিক্রিয়া, খোলা পাত্রে রিঅ্যাকশন। ওকে, যেমন দেখো, তুমি যদি ক্যালসিয়াম কার্বনেটকে হিট করো তাহলে কি পাওয়া যাবে বলো? ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে আর কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। এখন লক্ষ্য করো, বিক্রিয়া যদি পিছনের দিকে আসতে হয় তাহলে অবশ্যই বিক্রিয়া পাত্রে কাকে থাকা লাগবে? কার্বন ডাই অক্সাইড গ্যাসকে থাকা লাগবে। এখন ভাই তুমি যদি ওপেন ভেসেলে বা খোলা পাত্রে বিক্রিয়া ঘটাও, এই গ্যাস তো উড়ে চলে যাবে পাত্র থেকে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উড়ে চলে যাবে। তাহলে একটা প্রোডাক্ট যদি পাত্র থেকে গায়েব হয়ে যায়, বিক্রিয়া কি পিছন দিকে আসতে পারবে? না, প্রোডাক্ট তো গায়েব হয়ে গেছে একটা। তাহলে বিক্রিয়াটা কি হয়ে গেল? একমুখী হয়ে গেল না, পিছন দিকে তো আসতে পারতেছে না, ব্যাকওয়ার্ড ডিরেকশনে আসতে পারতেছে না। তাহলে এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা কি ভাইয়া? অদক্ষেপণের মাধ্যমে। মানে কি? যেমন ধরো তুমি যদি সোডিয়াম সালফেটের মধ্যে বেরিয়াম নাইট্রেট যুক্ত করো, তাহলে বেরিয়াম সালফেট কি অদক্ষেপ করে? হোয়াইট পিপিটি মানে সাদা অদক্ষেপ। হোয়াইট মানে সাদা, পিপিটি মানে অদক্ষেপ। পিপিটি মানে কি? অদক্ষেপ। পিপিটির পুরো হচ্ছে প্রিসিপিটেশন।
প্রিসিপিটেশন, প্রিসিপিটেশনকে সঙ্গে কি লেখে পিপটি, ওকে। এটা আবার হচ্ছে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পিপটি ফাইল না, ঠিক আছে, কোন প্রশ্ন আইসিতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। প্লাস কি রয়েছে সোডিয়াম নাইট্রেট। তাহলে দেখো বেরিয়াম সালফেট যদি ভাই অদক্ষিপ্ত হয়ে যায়, তাহলে অদক্ষিপ্ত হয়ে যাওয়া মানে কি, এটা কিন্তু দ্রবণ থেকে আলাদা হয়ে গেছে, তার মানে আর বিক্রিয়ার পিছনের দিকে আসতে পারবে না, ঠিক আছে, পারবে না, ওকে। আচ্ছা অদক্ষিপ্ত তো সেই পাত্রের তলায় থাকে, কি বললাম, অদক্ষিপ্ত তো সেই পাত্রের তলায় থাকে না পাত্রের তলায় থাকে, বাট তোমার জিনিস বলি দেখো এখানে রিঅ্যাকশনগুলো কার কার মধ্যে হবে বলো তো। দেখো এই সোডিয়াম সালফেট ভেঙে কি হবে বলো, Na+ SO4 2- এটা হবে। বেরিয়াম ভেঙে কি হবে, বেরিয়াম 2+ নাইট্রেট হবে। এটা ভেঙে কি হবে, বেরিয়াম 2+ SO4 কি 2-, এটা ভেঙে কি হবে, Na+। রিঅ্যাকশনগুলো অ্যাকচুয়ালি কার কার মধ্যে হয়, আয়নগুলোর মধ্যে হয়। এখন বেরিয়াম সালফেট যদি ভাই দ্রবণ থেকে আলাদাই হয়ে যায়, তাহলে আয়ন কোথায়, আয়নগুলো তো কম্বাইন্ড হয়ে কঠিন বেরিয়াম সালফেট হিসেবে কি অদক্ষিপ্ত হয়ে গেছে, কোনো আয়ন তো এখন নাই, তাহলে বিক্রিয়া তো হতে পারবে না, এইজন্য রিঅ্যাকশন রিকন্ডিশন আসবে না। 3 নম্বরটা দেখো, কোন উৎপাদকে রাসায়নিকভাবে কি তুমি যদি সরিয়ে নিতে পারো, তাহলেও তুমি কি উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়াতে কনভার্ট করতে পারবে। যেরকম দেখো তোমরা প্রশ্ন এটা এস্টার, যে কোনো এস্টারকে তুমি যদি আর্দ্র বিশ্লেষণ করো, কি ধরনের আর্দ্র বিশ্লেষণ, অম্লীয় আর্দ্র বিশ্লেষণ। কি ধরনের আর্দ্র বিশ্লেষণ, অম্লীয়। অম্লীয় মানে কি ভাইয়া, এখানে H+ থাকবে, অম্লীয় মানে কি H+ থাকবে, ঠিক আছে, মানে H+ এখানে ডিরেক্টলি বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না, বাট H+ হচ্ছে যে বিক্রিয়ার মেকানিজমে কি করবে, সহায়তা করবে, ঠিক আছে। তাহলে এস্টারকে আর্দ্র বিশ্লেষণ করলে ভাই কি পাওয়া যায়, অ্যাসিড এবং অ্যালকোহল, আমরা এগুলো সবাই জানি। এটা অ্যাসিড এবং কি পাওয়া যায়, কি ধরনের অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। কি ধরনের অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এবং হচ্ছে অ্যালকোহল পাওয়া যায়। তুমি এটা বিক্রিয়া দেখায় বিভিন্ন কোর্স আগেও পড়ছো, দেখো এটা প্রশ্ন তোমরা CH3 COO C2H5 ইথাইল অ্যাসিড, এটার নাম কি, এই যে ইথাইল, এটা হচ্ছে আমাদের ইথাইল, ইথাইল মূলক না এটা C2H5, ঠিক আছে। তাহলে ইথাইল আর CH3 COO কে আমরা কি বলি, অ্যাসিটেট, ঠিক আছে, ওকে। তাহলে ইথাইল অ্যাসিটেট কে তুমি যদি আদ্র বিশ্লেষণ করো ওয়াটারের সাথে রিয়েক্ট দাও, এটা হবে H+ এর প্রেজেন্সে হবে, কি হবে দেখো কি হবে, তাহলে তুমি পাবা CH3COOH CH3COOH প্লাস তুমি পাবা C2H5OH, তুমি পাবা কি C2H5OH, তাহলে কি পাইলা, কার্বক্সিলিক অ্যাসিড পাইলা, আর কি পাইলা, অ্যালকোহল, অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল, ওকে। আচ্ছা এখন দেখো মনে করো এস্টার আদ্র বিশ্লেষিত হয়ে অ্যাসিড আর অ্যালকোহল বানায় নিল। এখন তুমি কি করলা, তুমি বিক্রিয়া পাত্রে কিছু ক্ষার যুক্ত করে দিলা, বিক্রিয়া পাত্রে তুমি বাইরে থেকে কিছু কি ক্ষার যুক্ত করলা, তাহলে যেই তুমি বাইরে থেকে ক্ষারটা যুক্ত করবা, এই ক্ষার কি করবে, এই এস্টারের আদ্র বিশ্লেষণে উৎপন্ন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি বানায় ফেলবে, লবণ এবং পানি বানায় ফেলবে না, লবণ এবং পানি বানায় ফেলবে। তার মানে দেখো বিক্রিয়া পাত্রে কিন্তু কোনো অ্যাসিড আর থাকবে না, অ্যাসিড তো কনভার্ট হয়ে কি হয়ে গেছে, লবণ এবং পানি। আর অ্যাসিড না থাকলে কি এই রিঅ্যাকশন পিছনে আসতে পারবে, পারবে না, তাহলে রিঅ্যাকশনটা একমুখী হয়ে গেল না। দেখো তুমি যদি ক্ষার না ঢালতা, বিক্রিয়া কিন্তু কি থাকতো, উভমুখী থাকতো। এই ক্ষার ঢেলে তুমি প্রোডাক্টটাকে কি করে ফেলছো, রাসায়নিকভাবে এটাকে সরায় ফেলছো, এইজন্য বিক্রিয়া পিছনের দিকে আসতে পারবে না। তাহলে এগুলো একটু দেখে রাখবে, এগুলো মূলত কিসের জন্য করবে, এগুলো এমসিকিউর জন্য করবে, হ্যাঁ এমসিকিউর জন্য করবে, যে একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়াতে রূপান্তরের উপায় কি, ক্লিয়ার, পারবে। চলো এবার নেক্সট, এবার অ্যাকচুয়ালি আমরা পড়াশোনা শুরু করি, আমাদের মেইন পড়া স্টার্ট হবে এখন। চলো এবার আমরা রাসায়নিক সাম্যাবস্থার সংজ্ঞা দিব, রাসায়নিক সাম্যাবস্থার সংজ্ঞা দিব। দেখো কি বলা হচ্ছে, যে অবস্থায় কোন উভমুখী বিক্রিয়া, তাহলে কি ধরনের বিক্রিয়া নিতে হবে, তাহলে একমুখী বিক্রিয়াতে সাম্যাবস্থা অর্জন সম্ভব নয়, তাহলে সাম্যাবস্থা অর্জন করতে হলে আমাকে উভমুখী বিক্রিয়া কনসিডার করতে হবে। তাহলে উভমুখী বিক্রিয়ায় সম্মুখ বিক্রিয়ার হার,
সাম্যাবস্থা বলা হয়। তাহলে বলো সাম্যাবস্থার শর্ত কি, বলো বুঝবা সাম্যাবস্থার শর্ত কি? কোন শর্তে সাম্যাবস্থা অর্জিত হবে? মূল কথাটা কি, যে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার কি হইতে হবে? সমান। এটাই হচ্ছে সাম্যাবস্থার শর্ত, এবং এই শর্তটা থেকে আমরা মূলত সাম্যাবস্থা রিলেটেড সমস্ত ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো আমরা বের করব। তো শর্তটা কি, সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার কি হবে? সমান হবে। আচ্ছা, এবার চলো আমরা সাম্যাবস্থাকে ডিফাইন করার জন্য কয়টা লেখচিত্রের সহায়তা নিব? দুইটা গ্রাফের সহায়তা আমরা নিব। প্রথম গ্রাফটা দেখো, মনে দিয়ে দেখো। প্রথম গ্রাফে তুমি y অক্ষ বরাবর কি নিছো? দেখো ঘনমাত্রা। কি নিছো? ঘনমাত্রা। কিসের ঘনমাত্রা? বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা। আর x অক্ষ বরাবর আমরা কি নিছি? সময় নিছি। তো আমরা সবাই জানি একটা বিক্রিয়া যখন ঘটে বিক্রিয়কের পরিমাণ কমে, আর উৎপাদের পরিমাণ বাড়ে। তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের সাথে সাথে হ্রাস পাবে, আর উৎপাদের ঘনমাত্রা সময়ের সাথে সাথে কি পাবে? বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার দেখো, এই যে দেখো, এই যে গ্রাফটা দেখো, এটা হচ্ছে বিক্রিয়কের জন্য। দেখো সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে। দেখো সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে। দেখো সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পেতে পেতে একটা সময় পরে দেখবা তোমার গ্রাফটা x অক্ষের সমান্তরাল হয়ে যাবে। কি হয়ে যাবে? x অক্ষের সমান্তরাল। এটার মানে কি? এটা মানে হচ্ছে দেখো সময় যাচ্ছে কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না। দেখো সময় যাচ্ছে কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা কি আছে? অপরিবর্তিত। দেখো বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু শূন্য হয় নাই। অনেকেই মনে করে বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। না, এরকমটা না। বিক্রিয়কের ঘনমাত্রা কি হবে? একটা নির্দিষ্ট সময় পরে আর চেঞ্জ হবে না। মানে ঘনমাত্রার মানটা একটা নির্দিষ্ট ভ্যালুতে ফিক্সড হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? ঘনমাত্রার মানটা একটা নির্দিষ্ট ভ্যালুতে কি এসে কি হয়ে যাবে? ফিক্সড হয়ে যাবে। দেখো এই যে দেখো y এর ভ্যালু সেম না? এই যে দেখো সময় যাচ্ছে আমার ঘনমাত্রা কি? আনচেঞ্জড। ঠিক আছে? তাহলে সাম্যাবস্থা হচ্ছে ওই অবস্থা। দেখো সাম্যাবস্থা হচ্ছে ওই অবস্থা যে অবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা একটা নির্দিষ্ট মানে এসে কি হয়ে যায়? স্থির হয়ে যায়। কি হয়ে যায়? স্থির হয়ে যায়। ঘনমাত্রাটা আর চেঞ্জ হয় না। তাকে কি বলা হয়? সাম্যাবস্থা। তাকে কি বলা হয়? সাম্যাবস্থা। আর এখানে দেখো এই যে উৎপাদের ঘনমাত্রা, দেখো উৎপাদের ঘনমাত্রা কি? সময়ের সাথে সাথে কি পাচ্ছে? দেখো উৎপাদের ঘনমাত্রা সময়ের সাথে সাথে কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। সো সিমিলারলি উৎপাদের ঘনমাত্রা বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে যখন উৎপাদের ঘনমাত্রাও কি হবে? একটা নির্দিষ্ট মানে এসে কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। উৎপাদের ঘনমাত্রাটা অপরিবর্তিত থাকবে। তখন তাকে আমরা কি বলবো? সাম্যাবস্থা। তাকে কি বলবো? সাম্যাবস্থা। ওকে, এখানে সাম্যাবস্থা নিয়ে অনেক স্টুডেন্টের মধ্যে মিসকনসেপশন আছে। কত মিসকনসেপশন কি? অনেকে মনে করে সাম্যাবস্থা মানে ঘনমাত্রা কি হয়ে যাবে? বিক্রিয়ক ঘনমাত্রা 0 হয়ে যাবে। অনেকে এটা মনে করে। আবার অনেকে এটা মনে করে সাম্যাবস্থা মানে হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা সমান হয়ে যাবে। অনেকে এটাও মনে করে। না, বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রাটা সমান হইতেও পারে, সমান নাও হইতে পারে। তবে বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। নির্দিষ্ট ভ্যালুতে এসে কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। তখন তুমি কোথায় পৌঁছে যাবে? সাম্যাবস্থায় পৌঁছে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ঘনমাত্রা বনাম সময়ের লেখচিত্র থেকে সাম্যাবস্থা কি ব্যাখ্যা। আচ্ছা, আর এবার আমরা দেখব বিক্রিয়ার হার বনাম সময়ের লেখচিত্র থেকে সাম্যাবস্থার ব্যাখ্যা। তো দেখো আমরা জানি সবাই ঘনমাত্রা কিভাবে বের করে? বলো ঘনমাত্রা কিভাবে বের করে? মোল সংখ্যাকে লিটার এককে পাত্রের আয়তন দিয়ে ভাগ দিলে কি পাওয়া যাবে? ঘনমাত্রা পাওয়া যাবে। ঘনমাত্রা সমান সূত্রটা কি? মোল সংখ্যা ডিভাইড বাই পাত্রের আয়তন। কোন এককে? বলো কোন এককে? লিটার এককে। আচ্ছা, এখন আমি একটা জিনিস বলবো যে সম্মুখ বিক্রিয়ার হার কার উপর নির্ভর করে? বলো সম্মুখ বিক্রিয়ার হার নির্ভর করে বিক্রিয়কের ঘনমাত্রার উপরে। তো
তাহলে বিক্রিয়কের পরিমাণ যত বেশি হবে বিক্রিয়কের ঘনমাত্রা তত বেশি হবে, আর বিক্রিয়কের ঘনমাত্রা বাড়বে সম্মুখ বিক্রিয়ার হারও কি পাবে, বাড়বে। ঠিক আছে, আর পশ্চাৎ বিক্রিয়ার হার নির্ভর করে কার ঘনমাত্রার উপরে, উৎপাদের ঘনমাত্রার উপরে। তাহলে উৎপাদ যত বাড়বে উৎপাদের ঘনমাত্রাও বাড়বে, আর উৎপাদের ঘনমাত্রা বাড়লে বিক্রিয়ার হারও মানে পশ্চাৎ বিক্রিয়ার হারও কি বাড়বে। ঠিক আছে, বাড়বে। আচ্ছা, এখন আমাকে জিনিস বলো, আমরা জানি যে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক তো কমে, বিক্রিয়ক কমতেছে, বিক্রিয়কের পরিমাণ কমতেছে, তাহলে বিক্রিয়কের পরিমাণ কমে গেলে বিক্রিয়কের ঘনমাত্রাও কমে যাবে না? বলো আমাকে, বিক্রিয়কের পরিমাণ কমে গেলে বিক্রিয়কের ঘনমাত্রাও কমে যাবে, আর বিক্রিয়কের ঘনমাত্রা কমে গেলে সম্মুখ বিক্রিয়ার হারও কমে যাবে, সম্মুখ বিক্রিয়ার হারও কমে যাবে। তাহলে সময়ের সাথে সাথে সম্মুখ বিক্রিয়ার হার কি পায় বলো, হ্রাস পায়, হ্রাস পায়। আর আমরা এটা জানি সময়ের সাথে সাথে উৎপাদের পরিমাণ বাড়ে, আর উৎপাদের পরিমাণ বাড়লে উৎপাদের ঘনমাত্রা বাড়বে, আর উৎপাদের ঘনমাত্রা বাড়া মানে কি পশ্চাৎ বিক্রিয়ার হার কি পাওয়া, বৃদ্ধি পাওয়া, না বৃদ্ধি পাওয়া। তাহলে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাওয়া মানে পশ্চাৎ বিক্রিয়ার হার কি বৃদ্ধি পাওয়া। এই জন্য তুমি দেখবা সময়ের সাথে সাথে পশ্চাৎ বিক্রিয়ার হার কি পায়, বৃদ্ধি পায়। তাহলে সম্মুখ বিক্রিয়ার হার কমে যায়, পশ্চাৎ বিক্রিয়ার হার কি বেড়ে যায়। তাহলে সম্মুখ বিক্রিয়ার হার কমতে কমতে এবং পশ্চাৎ বিক্রিয়ার হার বাড়তে বাড়তে এমন একটা স্টেজ আসবে যেই স্টেজে বা যে অবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আর তখনই তুমি কোথায় পৌঁছে যাবে, সাম্য অবস্থায় পৌঁছে যাবে। তাহলে বলো সাম্য অবস্থায় তুমি কয়ভাবে ডিফাইন করতে পারো, দুই ভাবে। একটা হচ্ছে ঘনমাত্রার সাপেক্ষে, আর একটা হচ্ছে বিক্রিয়ার হারের সাপেক্ষে। তাহলে আমি যদি ঘনমাত্রার সাপেক্ষে সাম্যাবস্থার সংজ্ঞা দিই, আমি কিভাবে সংজ্ঞা দিতে হবে, যে ভাইয়া কোন একটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যে অবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা নির্দিষ্ট মানে এসে স্থির হয়ে যায় বা ঘনমাত্রা অপরিবর্তিত থাকে তাকে কি বলা হয়, রাসায়নিক সাম্যাবস্থা। আর যদি হারের সাপেক্ষে সংজ্ঞা দিয়ে আমি কি বলবো, যে রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে এমন একটা অবস্থা যে অবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ার ফরওয়ার্ড রিঅ্যাকশন এন্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট কি হয়ে যায়, সেম হয়ে যায়, তাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। যেভাবে সংজ্ঞা দাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে, ক্লিয়ার বাই গ্রাফ, ক্লিয়ার, গ্রাফ ক্লিয়ার। এই গ্রাফগুলো থেকে কোশ্চেন আসে। এরপরে আসো, এবার আমি তোমাকে আমি গ্রাফ আঁকা শেখাবো যে কিভাবে তুমি কোনো একটা বিক্রিয়া থেকে গ্রাফ আঁকতে পারবে। ঠিক আছে, বিক্রিয়া থেকে গ্রাফ আঁকতে পারবে। দেখো, তাহলে আমরা একটা রিঅ্যাকশন নিই, যে ভাইয়া হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে কি বানাচ্ছে বলো, হাইড্রোজেন আয়োডিন। অবশ্যই ভাই সমান্তরাল করবে, অবশ্যই কি করবা, ব্যালেন্স করবে রিঅ্যাকশন। আচ্ছা, ব্যালেন্স করো। মনে করো আমরা একটা টাইম নিলাম t = 0। কি টাইম নিলাম, t = 0। আচ্ছা ভাই t = 0 মানে কি, t = 0 মানে যে সময় বিক্রিয়াটা শুরু হয়েছে, বিক্রিয়ার যে শুরু তাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, t = 0 দিয়ে প্রকাশ করি। বিক্রিয়া স্টার্ট হচ্ছে, দেখো বিক্রিয়ার শুরুতে মনে করো ভাইয়া হাইড্রোজেনের ঘনমাত্রা ছিল 10, ছিল 10। আর বিক্রিয়ার শুরুতে আয়োডিনের ঘনমাত্রা ছিল ভাই কত, 7। ধরে নিলাম। বলো তো ভাইয়া বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ থাকে কিনা, না। বিক্রিয়ার শুরুতে উৎপাদ থাকে, থাকে না। এই কথাটা ভুল। বিক্রিয়ার শুরুতে উৎপাদ থাকতে পারে, কথাটা বুঝতে পারছো, বিক্রিয়ার শুরুতে উৎপাদ থাকতে পারে। ধরো কিছু এইচআই বিক্রিয়া মাত্রা আগে থেকেই থাকতে পারে না, এটা তো মানে কে বললো যে বিক্রিয়ার শুরুতে উৎপাদ থাকে না, এটা ডাহা মিথ্যা কথা। বাট ফর সিম্পলিসিটি আমরা ধরে নিই যে বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ নাই। আমি সামনে তোমাকে এমন মেথড করাবো শুরুতে কিছু কি থাকবে, প্রোডাক্ট বিক্রিয়া পাত্রে থাকবে, কথাটা বুঝতে পারছো, এমন মেথড ক্লাসে করাবো। বাট আমরা সিম্পলিসিটির জন্য ধরে নিচ্ছি যে বিক্রিয়ার শুরুতে ভাইয়া এইচ এর ঘনমাত্রা কত, 0। আচ্ছা, এখন তো ভাই আমরা জানি বিক্রিয়ক তো কমবে, খুবই লজিক্যাল। বিক্রিয়ক কমবে প্রোডাক্ট বাড়বে, বিক্রিয়ক কমবে উৎপাদ বাড়বে। আচ্ছা,
তাহলে মনে করো আমরা সাম্যাবস্থায় পৌঁছে গেলাম একটা নির্দিষ্ট সময় পর। এখন কত সময় পর সাম্যাবস্থায় পৌঁছাবো এইটা নির্ভর করবে বিক্রিয়ার হারের উপর। কিসের উপর? ভাইয়া বিক্রিয়ার হার যদি বেশি হয় তাহলে তাড়াতাড়ি সাম্যাবস্থায় পৌঁছাবো, আর বিক্রিয়ার হার যদি কম হয়, বিক্রিয়া যদি একটু স্লো ঘটে, তাহলে সাম্যাবস্থায় পৌঁছাতে কি সময় একটু বেশি লাগবে। তার মানে এই সাম্যাবস্থায় আগে পৌঁছাবো নাকি সাম্যাবস্থায় দেরিতে পৌঁছাবো, এই জিনিসটা নিয়ে আমরা পড়াশোনা করি কোথায়? এই চ্যাপ্টারের প্রথম অংশে রাসায়নিক গতিবিদ্যা। এই যে তোমাকে দেখালাম না কিছুক্ষণ আগে বিক্রিয়ার হার। তার মানে আমরা অলরেডি কোথায় পৌঁছে গেছি? সাম্যাবস্থায় পৌঁছে গেছি। তাহলে বিক্রিয়ার শুরু থেকে সাম্যাবস্থায় পৌঁছানোর আগ পর্যন্ত আমরা কোথায় পড়াশোনা করি? রাসায়নিক গতিবিদ্যায়। আর এখন আমরা অলরেডি কোথায় পৌঁছে গেছি? সাম্যাবস্থায় পৌঁছে গেছি। তাহলে আমরা সাম্যাবস্থায় পৌঁছে গেছি, এখন আমরা সাম্যাবস্থা নিয়ে কি করব? পড়াশোনা করব। তোমরা বুঝতে পারছো? ওকে, আচ্ছা। তাহলে এখন সাম্যাবস্থাতে পৌঁছে গেছি, এখন সাম্যাবস্থায় পৌঁছাতে কি আমার 10 মিনিট লাগছে নাকি 1 ঘন্টা লাগছে নাকি 1 দিন লাগছে, ডাজন্ট ম্যাটার। আচ্ছা আচ্ছা, আমাকে কিছু বলতে পারবা যে কি উপায়ে সাম্যাবস্থায় তাড়াতাড়ি পৌঁছানো যায়? দেখো, তুমি প্রভাবক যদি ইউজ করতে পারো, ক্যাটালিস্ট, তুমি যদি প্রভাবক ব্যবহার করো, প্রভাবক কি করবে বলো তো? বিক্রিয়ার গতিকে বাড়াতেও পারে আবার কি কমাতেও পারে। এখন আমি যদি তাড়াতাড়ি সাম্যাবস্থায় পৌঁছাতে চাই, তাহলে আমাকে এমন প্রভাবক ব্যবহার করতে হবে যে বিক্রিয়ার গতিকে বাড়ায়। আবার যদি মনে হয় না আমি সাম্যাবস্থায় দেরিতে পৌঁছাবো, তাহলে তুমি এমন ক্যাটালিস্ট ইউজ করবা যে রিঅ্যাকশনের রেটকে কি কমাই দিবে। ঠিক আছে, খুবই লজিক্যাল বিষয়। আচ্ছা, তাহলে এখন সাম্যাবস্থায় আমরা পৌঁছে গেছি। ওকে, আচ্ছা দেখো, সাম্যাবস্থায় পৌঁছানোর পর আমরা ধরে নিলাম হাইড্রোজেনের পরিমাণ x পরিমাণ কমে যায়। হাইড্রোজেন কতটুকু কমে? x পরিমাণ কমে। তাহলে বলো তো আয়োডিনও কতটুকু কমবে? x পরিমাণ কমবে। কেমনে বুঝলাম? দেখো কেমনে বুঝলাম, দেখো দেখো তো হাইড্রোজেনের বামের সংখ্যা কত আছে? 1। আয়োডিনের বামের সংখ্যা কত আছে? 1। মানে কি হাইড্রোজেনের 1 মোলের সাথে আয়োডিনের কয় মোল কম্বাইন হচ্ছে? 1 মোল কম্বাইন হচ্ছে। তার মানে হাইড্রোজেনের x মোলের সাথে আয়োডিনের কি x মোলই কম্বাইন হবে। তার মানে হাইড্রোজেন কম্বাইন মানে কি, মানে একসাথে মিলে বিক্রিয়া করা আর কি। তাহলে দেখো হাইড্রোজেন থেকে যদি x কমে যায়, তাহলে আয়োডিন থেকেও কত কমবে? x কমে যাবে। বুঝছো? আচ্ছা, এবার দেখো হাইড্রোজেনের 1 মোল থেকে H এর কয় মোল পাওয়া যায়? দেখো কয় মোল পাওয়া যায়? 2 মোল পাওয়া যায়। তার মানে হাইড্রোজেন থেকে যদি x মোল কমে যায়, তাহলে H এর কয় মোল তৈরি হবে? তার দ্বিগুণ না, তার দ্বিগুণ তৈরি হবে না, তাহলে কত তৈরি হবে? 2x। 2x। তার মানে হচ্ছে দেখো সাম্যাবস্থায় তুমি যদি একবার পৌঁছে যাও, বিক্রিয়া যদি 3 দিন ধরেও চলে, বিক্রিয়া যদি কয়দিন ধরে চলে, মানে 72 ঘন্টা ধরেও যদি বিক্রিয়া চলে, 72 ঘন্টা পর এসে তুমি দেখবা হাইড্রোজেনের পরিমাণ কত? 10 - x। 72 ঘন্টা পর এসে তুমি দেখবা আয়োডিন কত আছে? 7 - x। 72 ঘন্টা পর তুমি দেখবা HI কত আছে? 2x। বিক্রিয়া যদি 10 দিন ধরেও চলে, 10 দিন পর আইসা তুমি দেখবা হাইড্রোজেন কত আছে? 10 - x। আয়োডিন কত আছে? 7 - x। HI কত আছে? 2x। মানে সময় যাবে কিন্তু তাদের অ্যামাউন্ট চেঞ্জ হবে না। এটাই সমস্যা। সময় অতিবাহিত থাকবে, বাট ওটা প্রত্যেকের ঘনমাত্রা কততে ফিক্সড হয়ে গেছে? H2 এর ঘনমাত্রা কত ফিক্সড? 10 - x এ ফিক্সড হয়ে গেছে। I2 এর ঘনমাত্রা কত? 7 - x এ ফিক্সড হয়ে গেছে। H এর ঘনমাত্রা কি 2x এ কি হয়ে গেছে? ফিক্সড হয়ে গেছে। বুঝছো? বিক্রিয়া আজীবন চলুক, অনন্তকাল ধরে বিক্রিয়া চলবে, এই অ্যামাউন্ট চেঞ্জ হবে না। অ্যামাউন্ট চেঞ্জ করতে হলে কি করতে হবে? সাম্যাবস্থা নষ্ট করতে হবে। পড়ছো না তোমরা লাসাদি লিয়ার নীতি? তাপমাত্রা কমাই দিতে হবে, বাড়াই দিতে হবে, চাপের মান কমাই দিতে বাড়াই দিতে হবে, ঘনমাত্রা কমাই দিতে বাড়াই দিতে হবে। তাহলে তুমি যদি সাম্যাবস্থাকে বিঘ্নিত না করো, আজীবন অ্যামাউন্ট এটাই থাকবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বিক্রিয়াটার উপরে তোমার একটা কন্ট্রোল আছে না বলো? তুমি তাপমাত্রা কমিয়ে বাড়িয়ে
সাম্যাবস্থাকে বাম থেকে ডানে বা ডান থেকে বামে নিয়ে যেতে পারবা। তাহলে বিক্রিয়ার উপরে কন্ট্রোল থাকলে সুবিধা না? সুবিধা। যাক, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তাহলে এখন চলো এই বিক্রিয়াটা থেকে তুমি কিভাবে গ্রাফ আঁকবা। দেখো গ্রাফ আঁকবে কি? তাহলে x অক্ষ বরাবর কি নিবা বলো? সময়। y অক্ষ বরাবর কি নিবা ভাইয়া? ঘনমাত্রা। তাহলে বলো H2 এর ঘনমাত্রা শুরুতে ছিল কত? 10। I2 ছিল কত? 7। HI শুরুতে কত ছিল? 0 ছিল। দেখো H2 10 থেকে কত কমছে বলো? x কমছে না? এই দেখো কমতে 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 একটা সময় পরে গ্রাফ কি হয়ে গেছে? x অক্ষের সমান্তরাল। তাহলে x অক্ষের সমান্তরাল মানে কি? ঘনমাত্রা ফিক্সড হয়ে গেছে, সাম্যাবস্থা অর্জিত হয়ে গেছে। তাহলে বলো H2 যদি x কমে তাহলে I2 কত কমছে? x কমছে। তাহলে এখানে তোমার 7 থেকে x কমবে না? 7 থেকে x কমবে। তাহলে দেখো এই যে এইটা হবে তোমার I2 গ্রাফ। আর HI কত বাড়বে বলো তো? HI কত বাড়বে? 2x বাড়বে না? 2x বাড়বে। এই দেখো 2x বাড়ছে। এই যে বাড়তে বাড়তে এক সময় পরে গ্রাফ x অক্ষের সমান্তরাল। তাহলে মনে করো পরীক্ষায় বিক্রিয়া আসে নাই, পরীক্ষায় গ্রাফটা দিয়ে দিছে, তুমি কি এই গ্রাফ দেখে দেখে বলতে পারবে না বিক্রিয়া কি হবে? তুমি কিন্তু গ্রাফকে অ্যানালাইসিস করেও বিক্রিয়া লিখতে পারো। সবাই একটু কষ্ট করে জিনিসটা তুলো খাতায়, জিনিসটা ইম্পর্টেন্ট। এরপর আমরা আরেকটা গ্রাফ দেখব আজকে। হাত চালাও, ঠিক আছে? তুমি ক্লাসে হচ্ছে তুমি শর্টকাটে লিখবা, সব কিছু তুমি বোর্ডে লিখা যায়। অনেক কথা ভাই মুখ দিয়ে বলি, অনেক কথাবার্তা সব তো বোর্ডে লেখা যায় না। মুখ দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলি, এগুলো তুমি খাতার মধ্যে সুন্দর করে শর্টকাটে লিখে রাখো। ওকে, চলো এটা লেখা হয়েছে আমাদের। তাহলে এবার তোমাকে আমি আরেকটা বিক্রিয়ার জন্য করে দেখাই কিভাবে গ্রাফ আঁকা। চলো চলো আমরা একটু হ্যাবার পদ্ধতিটা দেখি, যেখানে তোমার নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি বানায়? অ্যামোনিয়া। বলো কোন প্রভাবক ইউজ হয় এখানে বলো তো? আয়রন। সবাই জানি। চলো আমরা t 0 নিব, t 0 নিব, t সাম্যাবস্থা নিব। দেখো এটা মনে করো ভাইয়া যে বিক্রিয়ার শুরুতে নাইট্রোজেন ছিল 10, আর আয়োডিন ছিল মনে করো ভাইয়া 5। কত? 5। ওকে, বিক্রিয়ার শুরুতে ধরো অ্যামোনিয়া ছিল কত ভাইয়া? 0। অ্যামোনিয়া ছিল না। তো সাম্যাবস্থায় পৌঁছানোর পর মনে করো ভাইয়া 10 থেকে আলফা পরিমাণ x ধরো, আলফা ধরো, y ধরো, বিটা ধরো, যা মন চায় ধরো, ঠিক আছে? তো মাঝে মাঝে আমরা আলফা ধরো, মাঝে মাঝে x ধরো। তো আলফা x ধরো। ধরো 10 থেকে আলফা পরিমাণ নাইট্রোজেন কমে গেছে, বলো তো বেশ বার এই প্রমাণ দাও তুমি চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট। 5 থেকে কত কমা উচিত? ভেরি গুড, ভেরি গুড। প্রমাণ দিলে তুমি চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট 3 আলফা কমবে, বুঝছো কেন? বুঝিনি। এই দেখো এই চ্যাপ্টারের যত ম্যাথ তুমি করবা সব ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এই সেকেন্ড লাইন, যে সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদ কত পরিমাণে থাকবে। এই লাইনটাই কোনোভাবে লিখতে পারে না ঠিকঠাক মতো। সেকেন্ড লাইন অর্থাৎ কতটুকু কমবে, কতটুকু তৈরি হবে, এটা পুরোপুরি নির্ভর করবে এই নাইট্রোজেনের পাশের সংখ্যা কত
পাশের সংখ্যা কত, মানে স্টয়কিওমেট্রির উপর ডিপেন্ড করবে। দেখো দেখো বলো তো নাইট্রোজেনের 1 মোলের সাথে হাইড্রোজেনের কয় মোল বিক্রিয়া করে? 3 মোল বিক্রিয়া করে না? 3 মোল বিক্রিয়া করে। তাইলে নাইট্রোজেন যদি একটা লাগে তার জন্য হাইড্রোজেন কয়টা লাগবে? 3টা। নাইট্রোজেন যদি 2টা লাগে হাইড্রোজেন লাগবে 6টা। নাইট্রোজেন যদি 3টা লাগে হাইড্রোজেন লাগবে 9টা। তার মানে কি নাইট্রোজেন থেকে যা কমবে হাইড্রোজেন থেকে তার 3 গুণ কমবে না, তার 3 গুণ কমবে, 3 গুণ কমবে। তুমি পাই যাবে এটা দেখো। বলো তো এর সাথে বলো অ্যামোনিয়া কত তৈরি হবে? 2x না 2 আলফা। মাথার মধ্যে 2x লিখতেছে। বলো তো জানি 2 আলফা কেন? হ্যাঁ দ্বিগুণ, কারণ নাইট্রোজেনের 1 মোল থেকে অ্যামোনিয়া কয় মোল তৈরি হয়? 2 মোল তৈরি হয়, 2 মোল প্রোডিউস হয়। তবে নাইট্রোজেন থেকে যা কমবে অ্যামোনিয়াতে তার ডাবল প্রোডিউস হবে, ওকে চলো আমরা গ্রাফ আঁকবো, গ্রাফ আঁকি। না দেখো ম্যাটার হচ্ছে 10 এখানে 5 এটা হচ্ছে ঘনমাত্রা। এটা হচ্ছে সময়। তো ঘনমাত্রা কোন ভাবে থাকে বলো? মোল পার লিটার, উপরে মোল নিচে লিটার। আর সময় তো সময় কিসে থাকে বলো? সময় কিসে থাকে? না সময় যে কোনো এককে থাকতে পারে, সেকেন্ডে থাকতে পারে, মিনিটে থাকতে পারে, ঘন্টায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে চলো গ্রাফগুলো আঁকি আমরা। দেখো 10 থেকে কত কমবে? আলফা। এই ধরো আলফা কমলো, নেগেটিভ হচ্ছে আমাদের আলফা, ঠিক আছে না? আলফা তাহলে 5 থেকে কি তার 3 গুণ কমবে না? এখন তো ভাই তুমি যদি এইভাবে আঁকো দেখো দুইটা ড্রপই সেম মনে হচ্ছে না? তো লজিক্যালি গ্রাফটা ঠিক লাগতেছে না। একটু আন্দাজ, চোখের আন্দাজে আঁকো। দেখো তুমি চোখের আন্দাজে আঁকো, একটু বেশি আঁকো, বেশি ড্রপ দেখাও। ওকে এবার মোটামুটি মনে হচ্ছে না এখানে আলফা কমলে এখানে 3 আলফা কমছে। তাহলে এটা হচ্ছে ভাইয়া নাইট্রোজেনের জন্য, এটা হচ্ছে আমাদের কি হাইড্রোজেনের জন্য। আর অ্যামোনিয়া বাই কি 2 আলফা বাড়বে একটু, চোখের আন্দাজে দেখো, এগুলো এক্স্যাক্টলি হওয়া লাগবে না। এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া। ওকে তো এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জন্য ঘনমাত্রা বনাম সময়ের লেখচিত্র থেকে সাম্যাবস্থার ব্যাখ্যা। ঠিক আছে ব্যাখ্যা। চলো পাঁচটা বেজে গেছে, এখন তোমাদের বাড়ি কাজ দিচ্ছি আমি। ভাইয়া একটা কথা, ওই আমি তো দাদা প্রভাব দিছি এই সাম্যাবস্থা আসবে কেমনে? প্রভাবকের কাজ হচ্ছে সাম্যাবস্থাকে তাড়াতাড়ি সে মানে সাম্যাবস্থাকে তাড়াতাড়ি সে অর্জন করাবে। মনে করো তুমি যদি এখানে আয়রন ব্যবহার না করো তাইলে অথবা সাম্যাবস্থা অর্জন করতে 2 ঘন্টা লাগবে, কিন্তু প্রভাবক ব্যবহার করলে সাম্যাবস্থা অর্জন করতে 1 ঘন্টা লাগবে। এটা যখন এবার বস করছিলাম এটা যে তো কি উৎপাদ বেশি বাড়াইতেছি না। হ্যাঁ আমাদের টার্গেট হচ্ছে অ্যামোনিয়া বেশি বাড়ানো, কিন্তু তুমি সব বিক্রিয়ককে কখনোই অ্যামোনিয়াতে কনভার্ট করতে এটা অসম্ভব কাজ। চলো এবার বাড়ি কাজ নাও, বাড়ি কাজ কোনটা কোনটা তোমরা লিখে নিয়ে আসবে বাসা থেকে বলি। এই দেখো তোমরা এই লাস্টে এই তিনটা N2O4 থেকে 2NO2 PCl5 থেকে PCl3 Cl2 2SO2 O2 থেকে 2SO3 এই তিনটা বিক্রিয়ার জন্য গ্রাফ
গ্রাফিকে নিয়ে আসবা এই তিনটা বিক্রিয়ার জন্য এই যে তিনটা প্রথম দুটো তো আমরা পড়াইলাম পরের তিনটা এই তিনটার জন্য গ্রাফিকে নিয়ে আসবা তুমি চেক করবো না কোনো এক্সেপশন নেই কোনো এক্সেপশন নেই इस नेक्स्ट क्लास হচ্ছে আবার স্যাটারডে no biscuit yes do shake it সেলার চকলেট ভাই নির্বাচনে ভোট দেন না একটা আছে যত তারিখ খাও সবাই সবাই আমি চলো খাও আমি তো কেউ ঘুরতে ঘুরতে যাও নাই জীবনে কেউ ব্যর্থ জীবন ঠিক আছে এই ব্যর্থতা কোথায় রাখি হয়ে যাবে চেষ্টা চালা যাবে ঠিক আছে